বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ, এই অধ্যায়ের প্রথম ক্লাস। এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলো দেখে কমেন্টস করে জানাবে। তো এই অধ্যায়ে প্রথমে আমাদের আছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। এটি হলো আমাদের এই অধ্যায়ের প্রথম শিখন ফল, যে এই অধ্যায়টি পড়ে তুমি জানতে পারবে যে রোদের উপর তাপমাত্রার প্রভাব কেমন। তো এখন আমরা এই রোদের উপর তাপমাত্রার প্রভাব জানার আগে এই অধ্যায়টি যেহেতু একেবারে প্রথম আমরা শুরু করলাম, তাহলে এই অধ্যায়ের কিছু প্রাথমিক আলোচনা আমি করে নিচ্ছি। তোমরা অনেকেই জানো, যেহেতু এসএসসিতে এই অধ্যায়টি ছিল, প্রাথমিক সব কিছুই ছিল। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা আবার নতুন করে একটু জেনে নাও। যে প্রথমে আমরা জানবো যে অধ্যায়ের নাম হলো চলতরিৎ। চলতরিৎ কাকে বলে? আমরা এর আগে স্থির তড়িৎ পড়েছি। স্থির তড়িৎ মানে হলো চার্জ স্থির থাকবে, তাহলে তার যে প্রভাব, তার চারপাশে যে প্রভাব তৈরি হয়, সেই প্রভাবটা হলো স্থির তড়িৎ। চার্জ স্থির থাকবে। আমরা জানি আর কি যে চার্জের প্রভাবই হলো তড়িৎ। চার্জ যদি স্থির থাকে তাহলে তার প্রভাবটাকে আমরা বলবো স্থির তড়িৎ। আর চার্জ যদি গতিশীল থাকে তাহলে তার প্রভাবটাকে আমরা বলবো চলতরিৎ। তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু দেখা যায় না। আমরা চার্জের যে প্রভাব, সেই প্রভাব পরিমাপ করে বলি যে এইটাই তড়িৎ প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহ কাকে বলে? তার আগে আমরা জেনে নেই পরিবাহক কি। পরিবাহক হলো যে সকল পদার্থ, বিশেষ করে ধাতু, যাদের প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন আবার কি জিনিস? যে ওই ধাতু যেহেতু কোটি কোটি পরমাণু দিয়ে গঠিত, তাহলে ওই পরমাণুগুলোর যে ইলেকট্রন আছে, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ওই পরমাণু থেকে মুক্ত হয়ে ওই ধাতুর মধ্যে বিচরণ করে। এবং ওই পরিবাহকের দুই প্রান্তে যখন বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখন ওই পরিবাহকের যে মুক্ত ইলেকট্রন তারা একদিকে ধাবিত হয়। তাদের যে শক্তি, সেই শক্তির কারণে তারা একদিকে ধাবিত হয়। তখন যে তোমার শক্তির প্রবাহটা তৈরি হয়, সেটাই হলো আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে পরিবাহক হলো তাদের প্রচুর মুক্ত ইলেকট্রন থাকবে। সকল ধাতুই হলো পরিবাহক, কিন্তু সব ধাতুর পরিবাহিতা একরকম না। কারণ প্রত্যেক ধাতুরই তো তোমার মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের বৈশিষ্ট্য, এগুলো আলাদা। এই জন্য প্রত্যেক ধাতু একরকম পরিবাহক না, আলাদা আলাদা। এখন এই যে রোদ কাকে বলে, রোদের উপর তাপমাত্রার প্রভাব, এটা পড়ার আগে আমরা এই পরিবাহক কি, রোদ কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, রোদ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোদের উষ্ণতা সহগ কি, এগুলো আমরা আগে জেনে নিব। তাহলে পরিবাহক আমি বললাম যে পরিবাহক হলো যাদের প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, তারাই হলো পরিবাহক। বিশেষ করে সকল ধাতু, এরা হলো পরিবাহক। তাদের মধ্যে দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি করলে ওই মুক্ত ইলেকট্রনগুলো ওই পরমাণুর যে আন্তঃআণবিক ফাঁক আছে, এই ফাঁকগুলোর ভিতর দিয়ে তারা চলাচল করে, তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। আর রোদ হলো এই যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, সবাই তো একরকম তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে না, সব পরিবাহক। তাহলে কেউ বাধা দিবে, মানে কেউ বেশি করবে তার বাধা কম, আর যে কম করবে তার বাধা বেশি। তাহলে রোদ হলো পরিবাহকের যে ধর্ম, তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে বাধার সৃষ্টি করে, তাকে রোদ বলে।
আর তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ হলো, যেহেতু তড়িৎ প্রবাহ মানে হলো মুক্ত চার্জের প্রবাহ, তাহলে মুক্ত চার্জ এটাকে পরিমাপ করা হয়েছে কিভাবে? এটি যদিও একটি মৌলিক একক, এর একটা আদর্শ সংজ্ঞা আছে, আমরা পরে সেটা দিব, এবং আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা সেই সংজ্ঞাটি পাবো, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো এখন আমাদের যে প্রচলিত সংজ্ঞা তড়িৎ প্রবাহ, যে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, একক সময়ে, এইটা মনে করে একটা পরিবাহক, এটাকে আমরা একটা পরিবাহক মনে করি। পরিবাহক কিন্তু সাধারণত যে কোনো পরিবাহকই এই সিলিন্ডার আকৃতির আমরা কল্পনা করি। সিলিন্ডার আকৃতি মানে হলো তার এই বেলন আকৃতি, যেটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো আমাদের এটা, বা এটা হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে আমাদের কলমটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা প্রস্থ বরাবর কেটে ফেলি, তাহলে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটাই হলো আমাদের, বৃত্তের ক্ষেত্রফলটাই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। যদি আমাদের এই পরিবাহকের ব্যাসার্ধ জানা থাকে, যেহেতু সিলিন্ডার আকৃতি, তাহলে ব্যাসার্ধ যদি জানা থাকে, অন্য কোনো আকৃতিও হতে পারে, কিন্তু আমরা এখানে যেটা জেনারেল সেই সিলিন্ডার আকৃতির কথা বলছি, তাহলে এই যে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখে কিন্তু বোঝা যাবে যে এটা কতটুকু মোটা বা কতটুকু চিকন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এটা মোটা হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে এটা চিকন হবে। তো এখন এই যে কোনো পরিবাহকেরই যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে, আর তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য হলো এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। তড়িৎ প্রবাহের দিক হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রনের প্রবাহের দিক হলো নিম্ন বিভব থেকে, ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ, তাদের প্রবাহের দিক হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। অর্থাৎ ইলেকট্রন যেদিকে চলে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে চলে। তড়িৎ প্রবাহের দিক আবার ধনাত্মক চার্জের দিক একই, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ধনাত্মক চার্জ এরা হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গতিশীল হয়, আর ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ যারা, তারা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। তাহলে পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। একে আমরা আই দিয়ে প্রকাশ করলাম, তড়িৎ প্রবাহের প্রতীক আই। যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে, তাহলে এটা ওই পরিবাহকের তড়িৎ প্রবাহ বোঝাবে। এই জন্য এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা গুরুত্বপূর্ণ না, যে পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এখন তড়িৎ প্রবাহের একক আমরা জানি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এটা আমরা এখান থেকে বের করতে পারবো। উপরে হলো কুলম্ব, নিচে হলো সেকেন্ড, তাহলে এটা কি হবে? কুলম্ব পার সেকেন্ড, এটাকেই বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে এটা আমরা জেনে নিলাম। এরপর আমরা জানি যে রোধ, এই রোধ আমরা বললাম যে পরিবাহীর যে ধর্ম তড়িৎ পরিবহনে বাধার সৃষ্টি করে তাকে রোধ বলে। তো এইটুকু জানলেই তো আমাদের শেষ হয়ে যায় না, এটা আসলে কি ধর্ম প্রকাশ করে, বা ধর্মটাকে আমরা আরেকটু বিস্তারিত যদি জানতে চাই, তাহলে এই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা বুঝতে পারবো যে রোধ আসলে কিভাবে তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে মনে করো আমার কাছে দুইটা তার আছে, একটা হলো লোহার তার, একটা তামার তার। দুইটা তার একই রকমের, অর্থাৎ তাদের দৈর্ঘ্য একই, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, কিন্তু একটা লোহার উপাদান, একটা তামার উপাদান। এখন এই তার দুইটিকে আমি ব্যবহার করে তড়িৎ প্রবাহ কিভাবে হচ্ছে সেটা পর্যবেক্ষণ করব। তো আমরা যেহেতু এখানে প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না, এই জন্য পরীক্ষালব্ধ ফলাফল যেভাবে পাওয়া যায় আমি সেইভাবেই বর্ণনা করব। তো মনে করো যে আমার কাছে একটা বিদ্যুতের উৎস আছে,
তড়িৎ কোষ, তার ভোল্টেজ হলো 1 বা তার তড়িৎ চালক শক্তি হলো 1.5 ভোল্ট। এই তড়িৎ কোষের এই পাশটা তো আমরা জানি পজিটিভ, এই পাশ নেগেটিভ। আমাদের এখানে আমরা চিহ্নগুলো এত গুরুত্বপূর্ণ না, আমরা চিহ্নগুলো যখন ব্যবহার করব তখন আমরা দেখব। আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই কোষের সাথে দুই প্রান্তে আমরা এটা হলো আমাদের তামার তার, আর এই একই কোষ মানে একই বৈশিষ্ট্যের কোষ বা একই কোষ মনে করো, আমরা ওই একই কোষ আলাদাভাবে আবার তাকে আরেকটা তারের সাথে যুক্ত করলাম। এই তারটা হলো আমাদের লোহার তার, এটাও 1.5 ভোল্ট। তাহলে দুইটা যদি আমাদের একই তার হয় কিন্তু একই তড়িৎ কোষ মানে একই বিদ্যুতের উৎসের সাথে যদি যুক্ত করি, তাহলে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এইভাবে আমি ছবিটি আঁকছি, কোনো রোধের চিহ্ন দেই নাই। তার মানে এই যে তামার তার, এই তামার তারে দেখা যাবে যে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সৃষ্টি হলো, ধরে নেওয়া আর কি 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সৃষ্টি হলো। আর এই যে লোহার তার, এই লোহার তারে দেখা যাবে যে 4 অ্যাম্পিয়ার হয় নাই, 3 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এই যে 3 অ্যাম্পিয়ার হলো, এটা হওয়ার কারণটা কি? আমাদের তো বিদ্যুতের উৎস একই, তার দুইটা একই রকম। তাহলে এটা হওয়ার কারণটা হলো উপাদান। তাহলে আমরা এখানে লিখে রাখি যে পরিবাহকের রোধ কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। উপাদান যদি আলাদা হয় তাহলে রোধ আলাদা হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাইলাম, এটা কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল, যে লোহার তার দিয়ে আমরা পরীক্ষা করে দেখলাম একই বিদ্যুতের উৎস একই রকমের তার, লোহার তারে তড়িৎ প্রবাহ কম পাওয়া যাচ্ছে, তামার তারে তড়িৎ প্রবাহ বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বেশি কম পাওয়া যাওয়ার কারণটা হলো তাদের মুক্ত ইলেকট্রনের বৈশিষ্ট্য বা ওই পদার্থের মধ্যে ওই মুক্ত ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহের বৈশিষ্ট্য। তাহলে উপাদান আলাদা হওয়ার কারণে তাদের তড়িৎ প্রবাহের মান আমরা দেখতে পারলাম যে আলাদা। তাহলে আমরা পেলাম রোধ হলো উপাদানের উপর নির্ভর করে। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি যে এই দুইটা তারের উপাদান একই, মনে করো যে একই উপাদান, ওইটাও তামা এইটাও তামা, কিন্তু এটার দৈর্ঘ্য বেশি, এটার দৈর্ঘ্য বেশি, আর এটার দৈর্ঘ্য কম। তাহলে দেখা যাবে যার দৈর্ঘ্য বেশি, এই যে আমাদের কিন্তু সূত্র লেখা আছে এখানে তড়িৎ প্রবাহের মান I = Q/T। তাহলে যার দৈর্ঘ্য বেশি আর ইলেকট্রন যে বেগে চলে আর কি তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, ওই বেগকে বলা হয় তার তারণ বেগ। এই তারণ বেগের মানে সংজ্ঞা থেকে আমরা দেখতে পাবো আর কি ইলেকট্রনের বেগ একটা গড় বেগে চলে, ইলেকট্রন একটা নির্দিষ্ট গড় বেগে চলে, সেই গড় বেগটা হলো ইলেকট্রনের তারণ বেগ। তাহলে এইটাও যেহেতু তামার উপাদান, এইটাও তামার উপাদান, তাহলে এই যে এটা লম্বা পরিবাহক, তাহলে এই পরিবাহকে কিন্তু ইলেকট্রন, মনে করো যে তোমার এই নেগেটিভ যদি আমরা বলি, ইলেকট্রনের কথা যদি বলি, তাহলে এই নেগেটিভ ইলেকট্রন এই পথ দিয়ে এসে কিন্তু সময় বেশি লাগবে, কারণ পথ লম্বা, বেগ যদি একই হয় তাহলে কিন্তু তার আসতে সময়, এই দীর্ঘ পথে আসতে সময় বেশি লাগবে আর ছোট পথে আসতে সময় কম লাগবে। সময় যদি কম লাগে তাহলে তড়িৎ প্রবাহ তার বেশি হবে, আর সময় যদি বেশি লাগে তাহলে তার তড়িৎ প্রবাহের মান কম হবে। তাহলে পরীক্ষালব্ধ ফলাফলেই দেখা যাবে যে এই যার দৈর্ঘ্য একই রকমের কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, উপাদানও একই, কিন্তু দৈর্ঘ্য কম বেশি। তো দেখা যাবে যে এই ছোট দৈর্ঘ্য যার, তার তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার, আর যেটা লম্বা দীর্ঘ পরিবাহক তার তড়িৎ প্রবাহের মান 3 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে পরিবাহকের রোধ তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। রোধের প্রতীক হলো R, আমাদের জানা আছে, এই R হলো দৈর্ঘ্যের সমানুপাতিক।
এগুলো তোমাদের জানা আছে, আমি তো আগেই বলেছি, যাদের জানা আছে তারা তো জানোই, আর যারা জানো না তারা বা ভুলে গেছো তারা নতুন করে আবার একটু জেনে তারপর আমরা মূল অধ্যায়টি শুরু করি। তাহলে দেখো যে এই দৈর্ঘ্য যার বেশি তার তড়িৎ প্রবাহের মান কম, তার মানে কি তার রোধ বেশি। যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি, আর যার দৈর্ঘ্য কম তার তড়িৎ প্রবাহের মান কিন্তু বেশি, মানে বাধা কম। দৈর্ঘ্য কম মানে তার বাধাও কম, তার মানে দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে, দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে। এই জন্য পরিবাহকের রোধ হলো তার দৈর্ঘ্যের সমানুপাতিক। এরপরে আসো, এই একই দৈর্ঘ্য ব্যবহার করব আমরা, একই উপাদান তামা, একই দৈর্ঘ্য একই উপাদান, কিন্তু এই উপরেরটা মনে করো যে মোটা, এটা মোটা তার। তাহলে একই দৈর্ঘ্য ব্যবহার করব, একটা হলো মোটা একটা চিকন, উপরেরটা মোটা নিচেরটা চিকন, দৈর্ঘ্য একই উপাদানও একই, উপরেরটাও তামা নিচেরটাও তামা। তাহলে দেখা যাবে এই যে মোটা যেটা, যে পরিবাহকটি মোটা, একই বিদ্যুৎ কোষ, কিন্তু আমি আগেই বলছি একই বিদ্যুৎ কোষ না হলে তো আমরা তুলনা করতে পারবো না। বিদ্যুৎ কোষের মান বেশি হলে তো তড়িৎ প্রবাহের মান বেশি হবে, তাহলে আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা বিদ্যুৎ কোষ একই কোষ ব্যবহার করব। তাহলে একই কোষ ব্যবহার করলে দেখা যাবে যে তারটি মোটা তার তড়িৎ প্রবাহের মান বেশি 4 অ্যাম্পিয়ার, আর যে তারটি চিকন তার তড়িৎ প্রবাহের মান 3 অ্যাম্পিয়ার। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হলো তড়িৎ প্রবাহ যেহেতু চার্জের প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ যেখান দিয়ে চলে মানে পরিবাহক, ওই পরিবাহক যদি মোটা হয় তাহলে দেখা গেল তার ভিতর দিয়ে চার্জ, অনেক বেশি পরিমাণ চার্জ এট এ টাইম যাতায়াত করতে পারে। মানে মনে করো যে 4টা চার্জ প্যারালাল যাতায়াত করতে পারে, 4টা চার্জ প্যারালাল এখান দিয়ে যাতায়াত করতে পারে, কারণ এটা মোটা। আর এখানে একটা চার্জ যাতায়াত করতে পারে ওই একই সময়ে। তাহলে এর 4টা চার্জ যে সময়ে যাবে, ওই একই সময়ে এর একটা চার্জ যাবে। এরও যদি 4টা চার্জ যেতে চায় তাহলে কিন্তু এই সিরিয়াল ধরতে হবে, কারণ পথ চিকন হলে তখন তারা সিরিয়াল ধরে যাবে। এটাকে তুমি এই আমাদের যে যানবাহন চলাচলের রাস্তার সাথেও তুলনা করতে পারো, যে পথ সরু হলে যেমন জ্যাম লেগে যায়, সিরিয়াল ধরে যেতে হয়, ঠিক তেমনি ইলেকট্রনের ক্ষেত্রেও পথ যদি সরু হয় তাহলে তারা সিরিয়াল ধরে যেতে হয়, তখন তাদের যেতে তারা বাধাগ্রস্ত হয়। আর যখন পথ প্রশস্ত হয় তখন দেখবা যে 4টা গাড়ি প্যারালালি যেতে পারে, তখন ওই চার্জও তোমার দেখা যাবে 4টা বা আরও অনেক, আমি এখানে প্রতীকী হিসাবে 4টা বললাম, আর অনেক বেশি পরিমাণ চার্জ দেখা যাবে মোটা হওয়ার কারণে যেতে পারবে। তড়িৎ প্রবাহকে সাধারণত আমরা পানির প্রবাহের সাথে তুলনা করি, কারণ তড়িৎ প্রবাহ সবসময় একদিকে হয়, পানির প্রবাহ একদিকে হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এই মোটাটার এখান থেকে আমরা দেখতে পারবো I=Q/T। তাহলে একই সময়ে এর 4টা চার্জ, মানে বেশি পরিমাণ চার্জ যাচ্ছে, আর একই সময়ে এর একটা চার্জ যাচ্ছে। এর যদি 4টা চার্জ যেতে চায় তাহলে প্রথমটা যে সময়ে যাবে এর 4টা চার্জ ওই সময়েই যাবে, আর এর 4টা চার্জ যেতে গেলে আরো সময় বেশি লাগবে, যে সময় বেশি লাগবে মানে প্রবাহের মান কমে যাবে, কারণ সিরিয়াল ধরে গেলে আগের জন আগে যাবে, পরের জন পরে যাবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে সহজেই দেখতে পারবো যে এই তড়িৎ প্রবাহের মান বা রোধ নির্ভর করতেছে কার উপর? রোধ নির্ভর করতেছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার বেশি তার তড়িৎ প্রবাহ বেশি, মানে কি তার রোধ কম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম মানে চিকন, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি মানে মোটা। তাহলে মোটা হলে তড়িৎ প্রবাহের মান বেশি মানে বাধা কম, বাধা কম মানে রোধ কম। তাহলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন আসো, এটাও তামা এটাও তামা, আমাদের এটা আর এখন মোটা না, একই রকমের তার, একই রকম দৈর্ঘ্য, একই রকম
এটাও তামা, এটাও তামা, একই রকমের তার, কিন্তু এইটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। এই পরিবাহকের তাপমাত্রা মনে করো এই তাপমাত্রায় আছে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে কোনোভাবে। আর এই পরিবাহকের তাপমাত্রাটা আছে মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস। তখন এগুলো সবই আমি আগেই বলছি পরীক্ষালব্ধ ফলাফল। তখন এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এটাও তামার তার, এটাও তামার তার, এর দৈর্ঘ্য সমান, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান, শুধু পার্থক্য হলো তাপমাত্রা। তার মানে বিজ্ঞানীরা তোমার এই একটা করে চলক দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখছে যে কি ঘটনা ঘটে। তো এই যে তোমার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস, দেখা গেছে এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান কম 3 অ্যাম্পিয়ার। আর এই যে 20 ডিগ্রি সেলসিয়াস, এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান বেশি 4 অ্যাম্পিয়ার। তখন বিজ্ঞানীরা বলছে যে তার মানে পরিবাহকের রোধ তার তাপমাত্রার উপরও নির্ভর করে। শুধু উপাদান এক হলেই হবে না, দৈর্ঘ্য এক হলেই হবে না, প্রস্থচ্ছেদ এক হলেই হবে না, পরিবাহকের রোধ তার তাপমাত্রার উপরেও নির্ভর করে। তাহলে তাপমাত্রা যার বেশি তার রোধ বেশি, তড়িৎ প্রবাহ কম, আর তাপমাত্রা যার কম তার রোধও কম, তার তড়িৎ প্রবাহ বেশি। অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, পরিবাহকের তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাপমাত্রা কমলে রোধ কমে। তবে এটা সমানুপাতিক না। আমাদের আজকের ক্লাসের এটাই মূল বিষয়, এটাই আমরা পড়ব যে রোদের উপর তাপমাত্রার প্রভাব। এটা সরাসরি সমানুপাতিক না, বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কমলে রোধ কমে। এর মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স বা এর কারণটা হলো যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন ওই যে আমি বলছিলাম যে পরিবাহকের আন্তঃনবিক যে ফাঁক, এই ফাঁক দিয়ে ইলেকট্রনগুলো চলাচল করে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। তাপমাত্রা বাড়লে এই কঠিন পদার্থ বা এই ধাতু তাদের ওই অণুপরমাণু যেগুলো আছে তারা হলো কম্পিত হয়, তাদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। তাহলে কম্পন সৃষ্টি হলে এমনিতেই ফাঁক দিয়ে তারা যাতায়াত করে, আবার কম্পন হলে কিন্তু ওই ফাঁকগুলো তারা সবসময় রেডি পায় না, ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়। ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়, তখন সংঘর্ষের কারণে রোধের সৃষ্টি হয়, তড়িৎ পরিবহনে বাধার সৃষ্টি হয়। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ কেন বৃদ্ধি পায় তার যদি তুমি সংক্ষেপে, অতি সংক্ষেপে আমরা বলতেছি, এগুলো আমাদের উচ্চতর ফিজিক্সে আরও অনেক বেশি ডিটেইল পাওয়া যাবে। তো তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ কেন বাড়ে তার প্রথম কারণ বা গুরুত্বপূর্ণ কারণটাই হলো তাপমাত্রা বাড়লে পরিবাহকের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, তারা পরিবাহকের যে অণুপরমাণু আছে, আন্তঃনবিক ফাঁক আছে, এদের মধ্য দিয়ে যেহেতু চলাচল করে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, তো তারা যখন চলে তাপমাত্রা বাড়ার কারণে ওই অণুপরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পায়। যেমন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, মনে করো যে 5 জন ছেলে রাস্তার মধ্যে, বাচ্চা, মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, এদিক সেদিক তারা দৌড়াদৌড়ি করে বা তারা হাঁটাহাঁটি করতেছে, তখন কিন্তু তোমার চলাচলে একটু ব্যাঘাত ঘটবে। অনেকটা এরকমই যে ইলেকট্রনগুলো যাচ্ছে, অথচ যাওয়ার পথ অত্যন্ত সংকীর্ণ, তারপরেও সেখানে আবার তারা কম্পিত হচ্ছে। তার কম্পিত হলে কম্পনের কারণে তারা বাধাগ্রস্ত হবে, যেতে পারবে না, সংঘর্ষ হবে। ফলে তোমার দেখা যাবে যে ইলেকট্রনগুলো যাতায়াতে বাধাগ্রস্ত হওয়ার কারণে রোধ বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ বৃদ্ধি পায় কেন, তারও তুমি মানে উত্তর হিসাবে এটা লিখতে পারবে। তারপর গাণিতিক রূপও আমরা দেখব যে গাণিতিকভাবে আমরা এটা কিভাবে পরিমাপ করব। এটা আমাদের আজকের পড়ার বিষয় এবং নতুন বিষয় আর কি, যে তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়, কিন্তু রোধের পরিমাণটা কত হবে, কিভাবে আমরা এটা মাপব। তার আগে আমরা জেনে নিব এই যে রোধের 4টা নির্ভরশীলতা পাইলাম আমরা। রোধ পরিবাহকের উপাদানের উপর নির্ভর করে, রোধ পরিবাহকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, রোধ পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, রোধ পরিবাহকের তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এই 4টা বিষয়ের উপর হলো রোধ নির্ভর করে। তাহলে উপাদানের উপর নির্ভর করে, এর কোনো গাণিতিক রূপ নাই, কারণ এটা উপাদানের উপর নির্ভর করে। যে উপাদান ব্যবহার করব ওই উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে, এর কোনো গাণিতিক রূপ নাই। আর
এই যে আমাদের রোধ পরিবাহকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আর রোধ পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই দুইটার যে সম্মিলিত গাণিতিক রূপ, এইটা আমরা একটু জেনে নেই। এটাও তোমাদের জানা আছে, তোমরা এসএসসিতে রোধের সূত্রগুলো পড়েছ। এগুলি হলো রোধের সূত্র, এই চারটা। তো এখন আমি এই আমাদের যে রোধের সূত্র, এই রোধের সূত্রগুলো আমি এই দুইটা গাণিতিক রূপ যে আছে, আর চতুর্থ যেটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা তো আমরা আজকে পড়বো, এটা আমাদের আজকের মূল টপিক। আর এই দুইটা রোধের যে গাণিতিক রূপ, একটা হলো আর সমানুপাতিক এল, আরেকটা হলো আর সমানুপাতিক 1/a, মানে ব্যস্তানুপাতিক আর কি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক L/a, অথবা এটাকে লিখতে পারবো আর ইকুয়াল টু, এই ধ্রুবকটা হলো সমানুপাতিক, ধ্রুবকটাই হলো এখানে একটা বৈশিষ্ট্য, রো L/a। এই রোটা হলো এখানে কি, এই রোটা হলো আমাদের এখানে আপেক্ষিক রোধ। মানে এই সমানুপাতিক ধ্রুবকটা নির্ভর করে কিসের উপর, ওই পরিবাহকের উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। অর্থাৎ আপেক্ষিক রোধ কি জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করব, এর তাৎপর্য বা এর মানে প্রয়োজনীয়তা। এই আপেক্ষিক রোধ হলো, দেখো আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু RA/L। তাহলে আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু RA/L, আর আর ইকুয়াল টু রো L/a। তাহলে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ বের করে নেই। যদি আমরা প্রথম একটা তারের রোধ বের করি R1, তাহলে হবে রো L1/A1। আর আরেকটা তার যদি বের করি, সেটা হলো রো L2/A2। তাহলে এটা হলো R1। দেখো আমরা রো কিন্তু একই লিখছি। রো একই লেখার কারণটা হলো তারা উপাদান একই। সাধারণত বেশিরভাগ অঙ্ক এখানে উপাদান ভিন্নতা থাকে না, উপাদান একই, শুধু দৈর্ঘ্য আলাদা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। একটা রোধ দেওয়া থাকলে আরেকটা রোধ আমরা বের করতে পারবো। আমাদের এরকম গাণিতিক প্রবলেম আছে, সেখানে আমরা সমাধান করতে পারবো যে R1/R2, অথবা তুমি R2/R1ও লিখতে পারো। অনুপাত বের করার সময় তো যে কোনো অনুপাতই লেখা যায়, R1/R2 অথবা R2/R1। অনেক সময় আমরা যেটাকে বের করি সেটাকে উপরে লিখি, তাহলে সরাসরি গুণ করে বের করা যায়। তাহলে R1/R2 ইকুয়াল টু কি হবে, রো L1/A1 গুণন A2টা উপরে চলে যাবে, রো L2। তাহলে এই রো আর এই রো কিন্তু কাটা যাবে। এখানে আমরা এটা একটা গাণিতিক সমীকরণ বা গাণিতিক সমস্যা সমাধানের একটা কৌশল, যে একটা তারের দৈর্ঘ্য আর একটা তারের দ্বিগুণ বা প্রস্থচ্ছেদ অর্ধেক, এইরকম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি এখান থেকে করতে পারবে। এগুলোর ব্যবহার আমাদের আছে, কিন্তু এগুলোর বর্ণনা তাত্ত্বিকভাবে আমাদের এখানে থিওরিটিক্যালি মানে ওইভাবে নাই। তো এখন যেহেতু তোমাদের এসএসসিতে ছিল, এই জন্য এগুলোকে কিছুটা কমানো হয়েছে, কিন্তু ব্যবহার যেহেতু আমাদের ধারাবাহিক জ্ঞান, শিক্ষাক্রম, আগের ক্লাসের জ্ঞান পরের ক্লাসে কাজে লাগে, এই জন্য আমাদের এগুলো এইভাবে ব্যাখ্যা করা হয়। তাহলে দেখো আমরা এই আপেক্ষিক রোধটাকে আবার চেনার চেষ্টা করি, রো ইকুয়াল টু RA/L। তাহলে কি হবে, এখানে একক দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য মনে করো 1 মিটার SI এককে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো 1 মিটার স্কোয়ার। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে, আবার রোধ যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে আমরা দেখলাম, তাহলে স্থির তাপমাত্রায় বলতে হবে যে স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহকের রোধকে ওই পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলে। এই যে উপাদানের আপেক্ষিক রোধ, তাহলে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে, উপাদানের উপর আর তাপমাত্রার উপর। কারণ এখানে দৈর্ঘ্যটা ফিক্সড 1 মিটার বা একক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও একক 1 মিটার স্কোয়ার। তাহলে এই দুটো যেহেতু ফিক্সড, তাহলে কিন্তু এটা দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও কিন্তু নির্ভর করবে না। এটা নির্ভর করবে শুধু উপাদানের উপর এবং তাপমাত্রার উপর।
তাহলে স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পদার্থের যে রোধ, ওইটাই হবে তার উপাদানের আপেক্ষিক রোধ। এটাকে উপাদানের আপেক্ষিক রোধ কেন বলছে? মনে করো যে তামা একটা উপাদান, তাহলে এই তামার 1 মিটার দৈর্ঘ্য, এবং আমি এখানে যদি এইভাবে আঁকি, এটা 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার, এই ক্ষেত্রফলটা হলো 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ারের রোধ আমাদের যদি জানা থাকে, দেখো এটা কেন ব্যবহার করা হয়, যে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তামার খণ্ডের রোধ যদি আমাদের জানা থাকে, ওইটাকে আমরা বলতেছি তামার উপাদানের আপেক্ষিক রোধ। তার মানে ওই তামার উপাদানের জন্য 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধ আমাদের জানা আছে, রোধ। তাহলে আমরা কি করতে পারবো, ওই তামার তৈরি অন্য যে কোনো পরিবাহক বা তামার তৈরি যে কোনো পরিবাহক, তার মনে করো 20 মিটার দৈর্ঘ্য এবং মনে করো 0.001 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধ কত, সেটি আমরা কিন্তু বের করতে পারবো। তার মানে এই ইলেকট্রিক যে কেবল বা পরিবাহক, এগুলো কিন্তু যারা ব্যবহার করে তারা কিন্তু তাদের উপর নির্ভর করে যে তারা কতটুকু ব্যবহার করবে, এবং মোটাটা ব্যবহার করবে নাকি চিকনটা ব্যবহার করবে। বা বৈদ্যুতিক যন্ত্রপাতি যারা তৈরি করে তারাও কিন্তু, বা আমরা বাড়ি ঘরে যে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুতের তার ব্যবহার করি, তাহলে এই তারের মানে কতটুকু আমি ব্যবহার করব, কতটুকু দৈর্ঘ্য ব্যবহার করব এবং কতটুকু মোটা আমি ব্যবহার করব বা চিকন ব্যবহার করব, এটা কিন্তু নির্ভর করবে ব্যবহারকারীর উপর। আর এই বৈদ্যুতিক তার উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, তারা কিন্তু মনে করো যে অনেক কয়েল আকারে মনে করো যে তারা তৈরি করে। ব্যবহারকারীরা চিন্তা করবে তারা কতটুকু ব্যবহার করবে। এখন ব্যবহারকারী যদি তার রোধ মাপতে চায়, রোধ মাপার প্রয়োজন হয়, আমাদের তো বাড়ি ঘরের বিদ্যুতের জন্য আমরা এগুলো করি না, কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ওইরকম অত্যন্ত সুন্দর উন্নতভাবে করতে গেলে কিন্তু আমাদের এই রোধ মাপার প্রয়োজন হয়। তো এখন এই রোধ আমরা কিভাবে মাপবো? এই আপেক্ষিক রোধ আমাদের জানা থাকবে। দেখা যাবে যে প্রত্যেক বৈদ্যুতিক তারের মধ্যেও কিন্তু, বা প্রায় প্রত্যেক বৈদ্যুতিক তারের মধ্যে এই আপেক্ষিক রোধ লেখা থাকে। আপেক্ষিক রোধ লেখা থাকে, কারণ আপেক্ষিক রোধ লেখা থাকলে তার মানে কি, মনে করো একটা কলার দাম যদি জানা থাকে, তুমি 20 হালি কলার দাম বের করতে পারবা। ঠিক ওই রকম আর কি, আপেক্ষিক রোধও ঠিক ওই রকম একটা উপাদান, ওইরকম একটা বৈশিষ্ট্য বা একটা রাশি, যেটা জানা থাকলে তুমি তার 1 মিটারের জন্য এবং 1 মিটার স্কোয়ারের জন্য ক্ষেত্রফল, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ারের জন্য তার রোধ কত, এটা তোমার জানা থাকবে। আর এটা জানা থাকলেই তুমি বলতে পারবা, যে আমাদের সূত্র ছিল একটু আগে, R ইকুয়াল টু রো এল বাই এ। অর্থাৎ তুমি তার দৈর্ঘ্য জানো, তুমি যতটুকু ব্যবহার করবা তার দৈর্ঘ্য জানো, এবং তুমি ওইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ নির্ণয় করলেই পাই আর স্কোয়ার দিয়ে তুমি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে দৈর্ঘ্য জানা থাকলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানা থাকলে, আপেক্ষিক রোধ জানা থাকলে, তাহলে তুমি যে অংশটি ব্যবহার করবা ওই অংশের রোধ বের করতে পারবা। এই জন্য বলা হয় যে রোধ হলো পরিবাহকের বৈশিষ্ট্য, আর আপেক্ষিক রোধ হলো পরিবাহকের উপাদানের বৈশিষ্ট্য। কারণ এটাকে উপাদান বলা হয়েছে এই জন্য যে ওটা তো সবসময় 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য নির্ধারিত। এই জন্য এই আপেক্ষিক রোধ আমাদের জানা থাকবে। আপেক্ষিক রোধ জানা থাকলে তুমি কতটুকু তার ব্যবহার করতেছো, কতটুকু মোটা বা চিকন প্রস্থচ্ছেদের ব্যবহার করতেছো। বাজারে তো বিভিন্ন মোটা তার আছে, চিকন তার আছে, বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন মাপের তার ব্যবহার করতে হয়। তাহলে তুমি যে মাপের তার ব্যবহার করবা, সেই মাপ অনুযায়ী তুমি আপেক্ষিক রোধ ব্যবহার করে তুমি তোমার ওই অংশের তারের রোধ বের করতে পারবে। এই জন্য তোমরা দেখবা যে কিছু অঙ্ক আছে যে আপেক্ষিক রোধ দেওয়া থাকে, তারপর তার দৈর্ঘ্য দেওয়া থাকে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া থাকে, এগুলো অঙ্ক আকারে দেওয়া থাকে, কিন্তু অঙ্ক দেখেই তো আর আমরা মানে অনুভব করতে পারি না যে এটা আসলে আমরা কেন বের করতেছি বা কি বের করতেছি। তার মানে আপেক্ষিক রোধ হলো একটা মানে সর্বনিম্ন এলিমেন্ট, যার রোধ আমাদের জানা থাকবে কোনো উপাদানের জন্য।
ওই রোধটি জানা থাকলে, তার 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধ জানা থাকলেই আমরা অন্য যে কোনো দৈর্ঘ্যের জন্য, যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য তার রোধ বের করতে পারবো। আর আপেক্ষিক রোধের একক তোমাদের জানা আছে, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হলো, আমরা এখান থেকে যদি বের করি যে রোধের একক হলো, আমরা জানি রোধের একক হলো ওহম, এটাকে এই ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওমেগা। আর ক্ষেত্রফল হলো আমাদের মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য হলো আমাদের মিটার। তাহলে মিটার স্কোয়ার আর মিটার কাটা যাবে, একটা মিটার থাকবে, তাহলে এর একক হবে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আমরা আগামী ক্লাসে ওমের সূত্র পড়ব। ওমের সূত্র পড়লে তখন আমাদের আরো এই রোধ এবং এই বিষয়গুলো আরো কিছুটা স্পষ্ট হবে আশা করি। তো আজকে আমরা এই যে তাপমাত্রার প্রভাব, রোদের উপর তাপমাত্রার প্রভাব, এটা অত্যন্ত ছোট একটি এলিমেন্ট, কিন্তু আমাদের যেহেতু এটা নতুন অধ্যায় এবং আমরা এই অধ্যায়টি কন্টিনিউ করব ধারাবাহিকভাবে, এই জন্য আমি প্রাথমিক কিছু কথা বলে নিলাম, সংক্ষেপে বলে নিলাম আর কি। তো এখন এই তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে কমে। তো তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ বৃদ্ধি পায়, এটা কিভাবে আমরা পরিমাপ করব বা বিজ্ঞানীরা কিভাবে পরিমাপ করছে, তারা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তারা শুরু করছে। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের মানে দৈনন্দিন জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড তাপমাত্রা। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তারা শুরু করছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো কোনো পরিবাহকের রোধ আর নট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা পরিবাহকের রোধ হলো আর নট। আর তাপমাত্রা বাড়তে 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 মনে করো টি ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে তার রোধ হবে আর এই সাবস্ক্রিপ্ট আর টি, টি দিয়ে আমরা বুঝবো এটা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। টি এর মান যদি আমরা 20 বসাই তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ বোঝাবে। আর নটটা হলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। তাহলে একটা পরিবাহকের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত আছে এটা আমাদের আগে জানা থাকতে হবে। তারপরে আমরা তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়তে 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 টি ডিগ্রি সেলসিয়াস হলে তার রোধ কত হবে, আর টি। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধি হলো টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তার রোধ কত বৃদ্ধি পেল, এই আর টি থেকে আর নট বিয়োগ দিতে হবে, তাহলে কতটুকু বৃদ্ধি পেল সেটা পাওয়া যাবে। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কিন্তু আমাদের শুরু হয়েছে ওখানে স্ট্যান্ডার্ড। যে কোনো পরিমাপই কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে শুরু করা হয়, যেহেতু পরিমাপগুলো আপেক্ষিক এবং পদার্থবিজ্ঞানের জগতে আমরা দেখতে পাবো সব পরিমাপই কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে শুরু হয়। এখন আমরা এটাকে আরো সাজানোর চেষ্টা করি। দেখো যে আর নট রোধের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে আর নট রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে তার রোধ আর টি মাইনাস আর নট পরিমাণ বৃদ্ধি পায়, আর টি মাইনাস আর নট পরিমাণ বৃদ্ধি পায়। আমি সংক্ষেপে লিখলাম যে আর নট রোধের, আর নট মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আর নট রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে তার রোধ আর টি মাইনাস আর নট পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে একক রোধের, এখন এই এক দেখে তো আর 0 ডিগ্রি বোঝা যাচ্ছে না, এই জন্য তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার রোধ যে পরিমাণ বৃদ্ধি পায় আর টি মাইনাস আর নট বাই আর নট টি, এইটাই হলো আমাদের আলফা, রোদের উষ্ণতা সহগ বা রোদের তাপমাত্রা সহগ বা গুণাঙ্ক বলে, কফিসিয়েন্ট, টেম্পারেচার কফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোদের তাপমাত্রা সহগ। তাহলে এই যে আর টি তার মানে কি, একক রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা। তাহলে একক রোধ বলতে যে কোনো জায়গার রোধ হলে হবে না, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের
কোনো পরিবাহকের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার রোধ যে পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তাহলে এটাই হলো আবার একটা নতুন একটা বৈশিষ্ট্য। এটা হলো, মনে করো তামা হলে তামার একটা বৈশিষ্ট্য, লোহা হলে লোহার একটা বৈশিষ্ট্য। ওইটা যদি জানা থাকে, আলফার মান যদি জানা থাকে, অর্থাৎ 1 ডিগ্রি করে বাড়লে তার রোধ কি পরিমাণ বৃদ্ধি পায় সেটা আমরা বের করতে পারবো। এবং এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহকের রোধ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে তার রোধ কি পরিমাণ বৃদ্ধি পায় সেটা হলো তার রোধের উষ্ণতা সহগ। এটা আমাদের বিভিন্ন পদার্থের জন্য দেওয়া থাকবে। তাহলে দেখো, এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম, এটা প্রচলিত প্রতীক এগুলো। তাহলে এখন আমরা এইটাই কিন্তু আমাদের গাণিতিক সমীকরণ হতে পারে। এইটাই আমাদের গাণিতিক সমীকরণ যে আলফা ইকুয়াল টু আর টি মাইনাস আর নট বাই আর নট টি। সংজ্ঞা দেওয়ার জন্য এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ, তুমি এখান থেকেই সংজ্ঞা দিতে পারবা। আবার আমরা এটাকে কোনাকুনি গুণ করে আর টি মাইনাস আর নট আলফা আর নট টি। তাহলে আমরা এই আর টিকে আমরা এই পাশে নিয়ে যাই, রাখি, এই পাশে আর নটকে নিয়ে যাই, আর নট প্লাস আলফা আর নট টি। তাহলে এটা কি দাঁড়াবে? আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রচলিত বইয়ের মধ্যে আছে সমীকরণ। অর্থাৎ তুমি এই সমীকরণও ব্যবহার করতে পারো, সহজ মনে হলে তুমি এইটাও ব্যবহার করতে পারো, অথবা তুমি এই সমীকরণও ব্যবহার করতে পারো যে আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। তার মানে কোনো পরিবাহকের যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ জানা থাকে এবং তার আলফা জানা থাকবে, ওটা যে পদার্থের তৈরি তার জন্য আমাদের আলফা জানা থাকবে। এটা হলো 1 ডিগ্রি করে বাড়লে রোধ কত বাড়ে। আলফার কিন্তু এককও আছে। আলফার এককটা কি হবে? আলফার এককটা হবে, উপরে যেহেতু রোধ, বিয়োগফল মানে এটা রোধ মানে ওহম, আর নিচে আমাদের আর নট আছে, আর নটের একক ওহম। তাহলে ওই ওহম আর এই ওহম কাটা যাবে, শুধু সেলসিয়াসটা থাকবে। তাহলে আলফার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে পার ডিগ্রি সেলসিয়াস, বা একটা দাগ দিয়েও লেখা হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। তাহলে এটা আমাদের এই তাপমাত্রা রোধের উষ্ণতা সহগের একক। তাহলে এখন এই সমীকরণ বা এই সমীকরণ ব্যবহার করে আমাদের যদি আলফা জানা থাকে, 0 ডিগ্রি রোধ জানা থাকে, তাহলে আমরা অন্য যে কোনো তাপমাত্রার রোধ বের করতে পারবো। তাহলে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো সমানুপাতিক না, কারণ এটা যোগ আকারে আছে, তাদের উপর নির্ভর করতেছে বিশেষভাবে যে আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে আমরা দেখতে পারলাম যে পরিবাহকের তাপমাত্রা বৃদ্ধি পেলে তার রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহক যদি হয় তখন কিন্তু আমরা দেখতে পাবো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে তার রোধ কমে যায়, হ্রাস পায়। অর্ধপরিবাহকের বৈশিষ্ট্য হলো তার মানে 0 কেলভিন তাপমাত্রা যদি হয়, সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে ওই তাপমাত্রায় কিন্তু একটা অর্ধপরিবাহক মানে অন্তরকের মতোই আচরণ করে, তার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন তার মুক্ত ইলেকট্রন তৈরি হয়। এই যে মুক্ত ইলেকট্রন তৈরি হয়, তার মানে কি তড়িৎ পরিবহনে সে সহায়ক হয়। এই জন্য তাপমাত্রা বাড়লে তার রোধ কমে যায়, পরিবাহিতা বৃদ্ধি পায়। এভাবে তার নিয়ন্ত্রিত উপায়ে দেখা গেল তার এই পরিবাহিতাটা বৃদ্ধি পায়, বা নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও আছে। এই জন্য এই তাপমাত্রা বাড়লে তার পরিবাহিতা যেহেতু বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা বাড়লে তার রোধ কমে যায়। আর রোধ কমে যায় এই জন্য এই অর্ধপরিবাহক, মনে করো যে কার্বন, কার্বন সিলিকন জার্মেনিয়াম, কার্বন সিলিকন জার্মেনিয়াম, বা আরও উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে থাকতে পারে। এই পদার্থগুলো হলো তোমার এই অর্ধপরিবাহক, এবং এদের তাপমাত্রা বাড়লে রোধ কমে, এই জন্য এদের তাপমাত্রা সহগ এটা কিন্তু ঋণাত্মক হবে।
আলফার মান দেখা যাবে এদের ঋণাত্মক পাওয়া যাবে। ঋণাত্মক মানে হলো আমাদের যে সমীকরণ আছে আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। তার মানে আমাদের এখানে আর নট এই আলফার মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, কমে যাবে, রোধ বিয়োগ হয়ে যাবে, মানে কমে যাবে। এই জন্য এদের হলো তোমার তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক। আর অর্ধপরিবাহক, আমরা তো অর্ধপরিবাহক, আমাদের তো একটা অধ্যায় আছে ইলেকট্রনিক্স, সেখানে আমরা অর্ধপরিবাহকের আরও অনেক বৈশিষ্ট্য জানতে পারবো। এখন আপাতত আমরা জানলাম যে অর্ধপরিবাহক কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এদের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক, কারণ এদের তাপমাত্রা বাড়লে রোধ কমে, পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাদের মুক্ত ইলেকট্রন তৈরি হয়, মুক্ত ইলেকট্রনগুলো শক্তি লাভ করে। তাপমাত্রা বাড়লে ইলেকট্রনগুলো শক্তি লাভ করে, তখন তারা তাদের সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে বের হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়, তখন তারা তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে এখন দেখো আমরা একটা গাণিতিক উদাহরণ দেখি আমি আজকের ক্লাসটি শেষ করে দিচ্ছি। তাহলে দেখো আমরা একটা গাণিতিক উদাহরণ লক্ষ্য করি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত? তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার একটা রোধ দেওয়া আছে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার রোধ নির্ণয় করতে হবে। তাহলে তার টাংস্টেনের তাপমাত্রা সহগ দেওয়া আছে 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ টাংস্টেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের টাংস্টেনের কোনো পরিবাহকের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার রোধ এই 4.5 × 10⁻³ ওহম বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি জাস্ট কৌশলটা, তোমরা আশা করি করতে পারবে। যে আর টি আমাদের জানা আছে কি, আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে দেখো যে আমরা জানি কি আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, আর 25, টি এর মান হবে 25, আমি সংক্ষেপে লিখছি আর টি ইকুয়াল টু হবে আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। আলফা টি মানে কি, আলফা গুণন 25, টি এর মান 25। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে কত, আর 200 ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 200, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের দেওয়া আছে হলো 25 ডিগ্রি, মানে আর 25 দেওয়া আছে। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 65 ওহম, আর এই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদেরকে রোধ নির্ণয় করতে হবে। তাহলে এই রোধটি আমরা কিভাবে নির্ণয় করব, দেখো যে আমরা কিন্তু আমাদের আর নট কিন্তু দেওয়া নাই, তো আর নট দেওয়া না থাকলেও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কারণ হলো আমাদের এই যে 25 ডিগ্রি সেলসিয়াসের রোধ দেওয়া আছে, আলফা কিন্তু জানা আছে। আমি আলফার মানটা বসাই নাই, কারণ আলফার মানটা একটু বড়, এই জন্য এটা এখনই বসাই নাই, পরে বসানো যাবে। তাহলে আলফার মান জানা আছে, টি এর মান জানা আছে, আর 25 জানা আছে। আমরা এখান থেকে আর নটের মান বের করতে পারবো। আমি কৌশলগুলো বলে দিচ্ছি। তাহলে আর নটের মান যদি বের করতে পারি, তাহলে আর নটের মান আবার এখানে বসিয়ে দিব। আর নট তো আমাদের ধ্রুবক, টাংস্টেনের জন্য আর নটের মান ধ্রুবক ওই পরিবাহকের। তাহলে ওই পরিবাহকের আর নট যদি ধ্রুবক হয়, তাহলে আমরা ওই আর নট এখানে ব্যবহার করতে পারবো। আলফার মান জানা আছে, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধও আমরা বের করতে পারবো। তা এটা একটা প্রক্রিয়া যে আমাদের একটা তাপমাত্রা রোধ দেওয়া থাকলে সেখান থেকে আমরা আর নটের মান বের করে ওই আর নটের মান আবার অন্য জায়গায় ব্যবহার করতে পারবো, যেহেতু একই পরিবাহক। আবার আমি এটাও করতে পারি যে আমি এই 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করলে তখন এই বাম পাশে কি হবে, দেখো বাম পাশে হবে হলো তোমার এই আর 25 এটা দেওয়া আছে, নিচে হবে তোমার আর 200, এটা আমরা বের করব। আর ইকুয়াল টু এই পাশে দেখো আর নট আর আর নট কাটা যাবে। আর নট আর আর নট যদি কাটা যায় তাহলে তার আর নট বের করার প্রয়োজন হবে না তখন ভাগ করলে। তখন আমাদের এই আলফা যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করলেই আর 200 মানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ নির্ণয় করতে পারবো।
আবার কখনো কখনো অঙ্ক আছে এরকম যে আর নটের মান বের করা যায় না, কারণ আর নটের মানও দেওয়া নাই, আবার আলফার মান নির্ণয় করতে বলছে। আর নটের মান দেওয়া নাই কিন্তু আলফার মানও আবার নির্ণয় করতে বলছে। দুই তাপমাত্রায় রোধ দেওয়া আছে, দুই তাপমাত্রায় রোধ দেওয়া আছে, আলফার মান বের করতে বলতেছে। তাহলে আলফার মান যেহেতু বের করতে হবে, তাহলে কিন্তু কোনো সমীকরণ দিয়েই আমরা আর নটের মান নির্ণয় করতে পারবো না। তখন আমরা নিশ্চিত ভাগ প্রক্রিয়ায় যাব, যে ভাগ প্রক্রিয়ায় গেলে আমাদের আর নট কাটা যাবে। যেহেতু উভয় সমীকরণ একই পদার্থের জন্য লেখা হয়েছে, তাহলে উভয় সমীকরণে আর নটের মান তো একটাই, তাহলে সেই ক্ষেত্রে আর নট কাটা যাবে। সেই ক্ষেত্রে আমরা দুই তাপমাত্রার রোধ যদি দেওয়া থাকে তাহলে আলফার মান নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলবে। তাহলে দেখা যাবে যে আমরা এই অংশটি আমাদের আর আলোচনার তেমন কিছু নাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এছাড়া সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখে কমেন্টস করে জানাবে। কোনো প্রবলেম থাকলেও জানাবে, আর তুমি দেখেছো এটাও তুমি জানাইতে পারো, তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই যে আমি দেখেছি, তাহলে আমাদের সুবিধাও হয় আর কি, আমাদের দায়িত্ব বেড়ে যায়। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।